নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের নির্বাচনী উৎসব শেষ হয়ে গেছে আর 4 তারিখে ভোটের রেজাল্ট। তার আগেই ইলেকশন কমিশন থেকে আবার ডিক্লেয়ার করা হলো যে নতুন করে ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গে, এবং সেই ভোটটা 4 তারিখে রেজাল্ট বেরোনোর পরে ভোটটা হবে। ভারতের ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা সন্দেহ আছে। আজ পর্যন্ত এরকম কোনো নির্বাচনী ভোট সারা ভারত দেখেনি। ডিটেলসে ডিসকাস করার চেষ্টা করব যে কি ঘটনা ঘটছে। খবর আসছে যে ফলতা বিধানসভা কেন্দ্রতে ইলেকশন কমিশন সম্পূর্ণভাবে আবার নতুন করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ডিটেলসে এই খবরটাকে দেখব। ইলেকশন কমিশনের কাছে কি সত্যিকারে এরকম কোনো ক্ষমতা আছে যে নির্বাচন হয়ে যাওয়ার পরে ভোটের যে রেজাল্ট সেটা ঘোষণা হয়ে যাওয়ার পরে কোনো নির্বাচনী কেন্দ্রে নতুন করে কি ভোট নেওয়া যায়? এই ক্ষমতা সংবিধানের কোন আর্টিকেলে রয়েছে? এরকম কি কোনো উদাহরণ রয়েছে ভারতের ইতিহাসে যে নতুন করে ইলেকশন কমিশন এরকম নির্বাচন করেছে? আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে আমি বলি। নির্বাচন কমিশনের সাফল্যের যে ব্যর্থতা তাতে দাগ লাগিয়ে দিল দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্র। আপনারা জানেন যে ফলতা বিধানসভা কেন্দ্রতে লাস্ট যে নির্বাচন হয়েছিল সেখানে মাস ফ্রডের কিন্তু একটা কমপ্লেন আসছিল। তো তাই জন্য নির্বাচন কমিশন এই ফলতা বিধানসভা কেন্দ্রে এই পুরো ব্যাপারটাকে পর্যবেক্ষণ করার জন্য ইলেকশন কমিশন একজন বিশেষ পর্যবেক্ষককে নিযুক্ত করেছিল, সুব্রত গুপ্ত। এবং সুব্রত গুপ্তের রিপোর্টের ওপর বেস করেই কিন্তু ইলেকশন কমিশন আজকে ডিক্লেয়ার করেছে আগামী 21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রে নতুন করে 285টা বুথে ভোট গ্রহণ হতে চলেছে এবং 24 তারিখ সেই ভোটের রেজাল্ট আসতে চলেছে। আপনারা জানেন যে দুটো দফাতে পশ্চিমবঙ্গে যে ভোট হয়েছে সেই ভোটের রেজাল্ট 4 তারিখে আসতে চলেছে, অথচ রেজাল্ট বেরোনোর পরে আবার নতুন করে 21শে মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট হবে এবং সেই ভোটে 24 তারিখ সেই ভোটের রেজাল্ট আসবে। বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। কারণ ভেবে দেখুন যে একটা রাজ্যের সব ভোটের রেজাল্ট বেরিয়ে যাবে, কে সরকার তৈরি করছে সেটাও স্পষ্ট হয়ে যাবে। তারপরে নতুন করে একটা বিধানসভা কেন্দ্রে নতুন করে যদি ভোট হয় তাহলে ভোটগুলো কোন দিকে যাবে নিশ্চয়ই স্পষ্ট হয়ে যাবে সব কিছু। কারণ যে পার্টি সরকার তৈরি করবে অবভিয়াসলি বেশিরভাগ ভোট প্রভাবিত হয়ে সেই পার্টির দিকেই কিন্তু যাবে। আর এখান থেকেই বড় প্রশ্ন তৈরি হয়েছে, রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এখন এখান থেকে প্রশ্ন আসছে যে ইলেকশন কমিশনের কাছে কি সত্যি এরকম কোনো ক্ষমতা রয়েছে? দেখুন, ইলেকশন কমিশন যেটা বলছে যে মাস ফ্রড হয়েছে, টেপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে বুথগুলোতে এই পুরো ব্যাপারটা হয়েছে প্রায় 285টা বুথে এরকম মাস ফ্রডের ব্যাপার ঘটনাটা এসছে। এবং এরকম কিছু বুথ ছিল যেখানে শুরুতেই টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল, ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং যতক্ষণে যারা নির্বাচনটাকে কন্ডাক্ট করছিল তারা জানতে পারে ততক্ষণে কিন্তু ওই সমস্ত বুথে প্রায় 58% ভোট অলরেডি পড়ে গেছিল। এবং আপনারা জানেন যে এই যে বুথগুলো ফলতা বিধানসভার যে বুথ, সেই বুথটা কিন্তু জাহাঙ্গীর খানের বুথ। অর্থাৎ বুঝতেই পারছেন এই বিধানসভা কেন্দ্রে যিনি প্রার্থী আছেন তিনি হচ্ছেন জাহাঙ্গীর খান। এবং জাহাঙ্গীর খান নামটা আপনাদের শোনা, কারণ অজয় পাল শর্মা পুলিশ পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছিল এই পুরো ফলতা বিধানসভা কেন্দ্রকে দেখার জন্য। কিন্তু সেই বিধানসভা কেন্দ্র আজকে নির্বাচন কমিশন যে এত সুন্দর করে নির্বাচনটাকে কন্ডাক্ট করলো তাতে কিন্তু একটা দাগ লাগিয়ে দিল। এবার এখান থেকে প্রশ্ন তৈরি হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে কি এরকম কোনো পাওয়ার আছে, ক্ষমতা কি সংবিধান দিয়েছে? দেখুন, বেসিক্যালি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951 এর রুলস আছে। সেই রুলসে বলা আছে যদি কোনো বুথে বা কোনো বিধানসভা কেন্দ্রে যদি ফ্রড হয় বা বুথ ক্যাপচারিং হয় বা সেখানে যদি করাপশনের ঘটনা ঘটে বা সেখানে কোনোভাবে যদি ইনফ্লুয়েন্সে ওখানকার পিপলরা ভোট করে, তো সেক্ষেত্রে আদালত মানে হাইকোর্ট চাইলে সেখানে কিন্তু তার যে নির্বাচনের ফল সেই ফলটাকে কিন্তু বাতিল করে দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে ইলেকশন কমিশন চাইলে নতুন করে রি-ইলেকশন করতে পারে। এবং যে প্রার্থী ওখানকার প্রার্থী সে যদি কোনোভাবে এই পুরো ঘটনাতে দায়ী থাকে, পুরো ঘটনাতে যোগসাযোগ থাকে, তাহলে তার প্রার্থীর যে পদটা সেটা কিন্তু অযোগ্য বলে বিবেচিত হতে পারে। মানে বুঝতেই পারছেন খুব বড় একটা গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ যদি ইনকেস ইলেকশন কমিশনের যে এই যে
পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশন হবে, আর ইনভেস্টিগেশনে যদি জাহাঙ্গীর খানের নাম আসে আর সে যদি কোনোভাবে কানেক্টেড থাকে তাহলে তার প্রার্থী পদ কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবে। এছাড়াও সংবিধানে বলা আছে যে আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড, এখন তো এটা বিএনএস হয়ে গেছে, এখানে বলা আছে যদি কোনো কারণে ফ্রড হয় বা নথি জাল হয় বা ভয় দেখানো হয়, কোনোভাবে যদি এসব হয় তাহলে যে প্রার্থী আছে তার জেল হতে পারে, তার সঙ্গে সঙ্গে জরিমানাও হতে পারে। যারা এইসব বিষয়ের সঙ্গে যুক্ত থাকবে তাদের জেল জরিমানা দুটোই হবে। বিশেষ করে যদি বুথ ক্যাপচারিং হয় তাহলে এটা কিন্তু গুরুতর অপরাধের মধ্যে দেখা হয়, আর যদি ফেক ভোটিং হয় বা কোনোভাবে প্রভাব খাটিয়ে সেখানে ভোট করানো হয় তাহলে কিন্তু জেলযোগ্য অপরাধ বলে দেখা হবে। এবার আসি যে এই যে পুরো যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি যে ভোটের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে তারপরে আবার নতুন করে ভোট হচ্ছে বা রি ইলেকশন হচ্ছে, এরকম কি অতীতে কোনো ঘটনা এরকম হয়েছে? ইলেকশন কমিশন কি কন্ডাক্ট করেছে? দেখুন, আমি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দেবো। যেরকম ইন্দিরা গান্ধী ভার্সাস রাজনারায়ণ কেস, এই কেসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রচুর পরিমাণে ফ্রড হয়েছিল। ইলেকশন ফ্রড সামনে আসে এবং ইলেকশন ফ্রড সামনে আসার জন্য পুরো নির্বাচন যে প্রক্রিয়া সেটাকে বাতিল করে দেওয়া হয়। অভিরাম সিং ভার্সাস সিডি কমাচেন কেস, এই কেসে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। এই কেসটা পুরো ব্যাপারটা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট বলে যে ধর্ম এবং জাতির নামে ভোট চাওয়া হয়েছিল, এটা এক ধরনের করাপ্ট প্র্যাকটিসেস, তাই পুরো নির্বাচনী প্রক্রিয়াটাকে বাতিল করে দেয় এবং নতুন করে ওখানে কিন্তু আবার ভোট হয়। এরপরে যদি দেখেন, আরও আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, বুথ ক্যাপচারিংয়ের ঘটনা। রিসেন্টলি ইউপি এবং বিহারে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে প্রচুর পরিমাণে বুথ ক্যাপচারিংয়ের ঘটনা আসে এবং ইলেকশন কমিশন সেই সমস্ত বুথে নতুন করে কিন্তু ভোট করায়। আরও একটা কেস আমি আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে অশোক চাভান ভার্সাস পেড নিউজ কেস। এই কেসে কিন্তু কি হয় না, অশোক চাভান যে এমএলএ ছিল ওখানকার, সে প্রচুর পরিমাণে বিভিন্ন নিউজ এজেন্সিকে টাকা দিয়ে যে অপোনেন্ট পার্টি আছে তার এগেনস্টে প্রচুর পরিমাণে ব্যাড নিউজ, প্রচুর পরিমাণে ফেক নিউজ ছাপিয়েছিল। পরবর্তীকালে এই পুরো বিষয়টা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে কিন্তু ইলেকশন কমিশনের যে আইনজীবী সে পুরো ব্যাপারটা তুলে ধরে এবং ইলেকশন কমিশন পরবর্তীকালে এই পুরো যে নির্বাচন প্রক্রিয়া হয়েছিল সেই নির্বাচন প্রক্রিয়াটাকে ক্যান্সেল করে এবং অশোক চাভান যে রয়েছে তার যে প্রার্থী পদ সেটাকে অযোগ্য বলে ঘোষণা করে। তো বুঝতেই পারছেন যে এরকম কেসে ইলেকশন কমিশনের কাছে সম্পূর্ণ পাওয়ার কিন্তু রয়েছে, তারা কিন্তু ভোট নতুন করে করাতে পারে। আর্টিকেল 329 ইলেকশন কমিশনকে পাওয়ার দেয় যে ইলেকশন কমিশন চাইলে সুস্থ এবং অবাধ নির্বাচন করতে চাইলে নতুন করে যে সমস্ত বুথে বা যে সমস্ত বিধানসভাতে ফ্রড বা মাস ফ্রডের ঘটনা ঘটছে সেই সমস্ত জায়গাতে নতুন করে নির্বাচন প্রক্রিয়া আবার করতে পারে। এখন প্রশ্ন হলো যে দেখুন 4 তারিখ ভোটের রেজাল্ট বেরিয়ে যাবে। এখন 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোনোর পরে যদি ফলতা বিধানসভা কেন্দ্রেতে 21শে মে আবার নতুন করে ভোট হয় তাহলে বুঝতেই পারছেন সেই ভোটগুলো কোন দিকে যাবে। তো এই যে পুরো ঘটনাতে বিতর্ক হওয়ার একটাই মাত্র কারণ যে ভোট রেজাল্ট বেরোনোর পরে কোনো একটা নির্বাচনী কেন্দ্রে যদি নির্বাচন করা হয় তাহলে সেখানে সমস্ত ভোটাররা প্রভাবিত হবে, আর এটা নিয়েই রাজনৈতিক বিতর্ক স্টার্ট হয়েছে। এখন দেখার বিষয় যে নতুন করে ইলেকশন কমিশন কি স্টেপ নেয়, নতুন করে এই পুরো বিষয়টা আবার আদালত পর্যন্ত পৌঁছয় কিনা, আর পুরো যে গণনা সেই গণনা কিন্তু আটকে যায় কিনা, সেগুলো নতুন করে আপডেট আসবে। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ইম্পর্টেন্ট এরকম ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন।